আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক মাসগুলোর ভূ রাজনৈতিক দৃশ্যপটের দিকে তাকালে এই সিদ্ধান্তে আসা যায় যে এই অঞ্চলে ইসরায়েলের কৌশলগত অবস্থান সংহত হয়েছে। একই কথা বলা যায় তুরস্কের বেলায়ও। দেশ দুটির এই অবস্থান এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে নাকি সামনের দিনগুলোতে সমস্যা আরও বাড়াবে, এই প্রশ্ন বেশ জোরে সোরেই উচ্চারিত হচ্ছে। এর কারণ হচ্ছে গত ডিসেম্বর মাসে সিরিয়ার তুরস্ক সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTS এর ঝটিকা আক্রমণে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটে। এরপর থেকেই দেশটিতে প্রভাব বিস্তারের জন্য চেষ্টা করে যাচ্ছে ইসরায়েল ও তুরস্ক। এ নিয়ে দেশ দুটি অনেকটাই মুখোমুখি অবস্থানে রয়েছে। এ ব্যাপারে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ে ইতালির সাবেক কূটনীতিক মার্কো কর্নেলিসের লেখা নিবন্ধের আলোকে বিস্তারিত থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। ইসরায়েল বর্তমানে গাজা অধিকৃত পশ্চিম তীর, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরানের সংঘাতে জড়িয়ে পড়েছে। সাময়িকভাবে হলেও ইসরায়েল বর্তমানে এসব ফ্রন্টে সুবিধাজনক অবস্থায় রয়েছে বলে ধরে নেওয়া যায়। অন্যদিকে এই অঞ্চলে ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধের অক্ষশক্তি হিসেবে পরিচিত সশস্ত্র সংগঠনগুলো দুর্বল হয়ে পড়েছে অনেকটাই। গত জুন মাসে ইসরায়েলের সাথে যুদ্ধে ইরানের সামরিক নেতৃত্ব এবং অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি দেশটির পরমাণু স্থাপনাতেও হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিশেষ করে ২২ জুন তিনটি প্রধান পরমাণু স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বাংকার বিধ্বংসী বোমা হামলায় এগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। লেবাননের শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে ইরানের সামরিক সহায়তা দেওয়ার প্রধান রুট ছিল সিরিয়া। কিন্তু গত ডিসেম্বর মাসে তুরস্ক সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম ঝটিকা হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির নিয়ন্ত্রণ নেয়। এর ফলে সিরিয়ায় ইরানের দীর্ঘদিনের অবস্থান এবং দেশটির ভূখণ্ড ব্যবহার করে লেবাননে হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহ করার পথ বন্ধ হয়ে যায়। অন্যদিকে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ সহ বেশ কিছু সিনিয়র নেতা ও সামরিক কমান্ডার নিহত হন। এতে লেবাননের পাশাপাশি সিরিয়াতেও সামরিকভাবে দুর্বল হয়ে পড়ে সংগঠনটিও। বর্তমানে হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ দুটোই বাড়ছে, আর এই সুযোগ কাজে লাগিয়ে সিরিয়ায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। দেশটির অধিকাংশ সামরিক স্থাপনা ধ্বংস করে দেওয়ার পাশাপাশি নতুন করে অনেক এলাকা দখল করে ইহুদি বর্ণবাদী দেশটি। HTS সিরিয়ার ক্ষমতা দখল করার পর দেশটিতে তুরস্কের প্রভাব বৃদ্ধি পায়। দেশটির সিরীয় সীমান্তবর্তী দক্ষিণ পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরেই সিরিয়ার যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বিদ্রোহী YPG সীমান্ত পেরিয়ে তুরস্কে হামলা করে আসছিল। এটি ছিল তুরস্কের নিরাপত্তার জন্য গুরুতর একটি হুমকি। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান HTSকে সামরিক সমর্থন ও সহায়তা দিয়ে সিরিয়ায় ক্ষমতার পট পরিবর্তন ঘটানোর মাধ্যমে কুর্দিদের দীর্ঘদিনের এই হুমকি দূর করেছেন। এরদোয়ান নিজ দেশে কুর্দিদের পেরিলা সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে নিরস্ত্র করার মাধ্যমে জাতীয় নিরাপত্তার প্রতি দীর্ঘদিনের প্রধান হুমকিকে মোকাবেলা করতে সক্ষম হয়েছেন। এগুলো প্রেসিডেন্ট এরদোয়ানের জন্য অসামান্য এক অর্জন। সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরানো ছিল প্রেসিডেন্ট এরদোয়ানের অন্যতম লক্ষ্য। এজন্য তিনি সিরিয়ার গৃহযুদ্ধে বিদ্রোহীদের প্রতি সমর্থন দিয়েছিলেন। দীর্ঘদিন পরে হলেও বাশারের ক্ষমতাচ্যুতির মাধ্যমে তার সেই লক্ষ্য অর্জিত হয়েছে। তার সমর্থিত সংগঠন HTS এর নেতা আহমেদ আল শারা বর্তমানে সিরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এতে সিরিয়ায় তুরস্কের অবস্থান সংহত হয়েছে। সিরিয়ায় ক্ষমতার পট পরিবর্তনে সহায়তার মাধ্যমে মধ্যপ্রাচ্যেও প্রভাব বেড়েছে তুরস্ক এবং এরদোয়ানের। তার লক্ষ্য হচ্ছে সিরিয়াকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে সহায়তার মাধ্যমে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে স্থায়ীভাবে ক্ষমতায় রেখে দেশটিতে তুরস্কের দীর্ঘমেয়াদী অবস্থানকে শক্তিশালী করা। কিন্তু এরদোয়ানের এই উদ্যোগে বড় বাধা হয়ে উঠেছে
সিরিয়ায় ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা ও দখল এবং জাতিগত সংঘাতে উস্কানি দেয়া। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র চায় সিরিয়াকে জাতিগত ভিত্তিতে বিভক্ত করে টুকরো টুকরো করে ফেলতে। দেশ দুটি বিশেষ করে সংখ্যালঘু কুর্দি ও দ্রুজ জনগোষ্ঠীর জন্য আলাদা রাষ্ট্র তৈরি করে দিতে চায়। এজন্য যুক্তরাষ্ট্র সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সহযোগিতা দিয়েছে। গৃহযুদ্ধের সময় প্রায় এক যুগ ধরেই সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের খনি থেকে তেল উত্তোলন সহ এই এলাকার পুরো নিয়ন্ত্রণ ছিল কুর্দি গেরিলা ও মার্কিন সেনাদের হাতে। এই সময়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি কুর্দিদেরকে সব ধরনের সহায়তা দিয়েছে ইসরায়েলও। ইহুদি বর্ণবাদী এই দেশটির টার্গেট ছিল সিরিয়ায় কুর্দি বিদ্রোহী গোষ্ঠীকে দিয়ে তুরস্কের জাতীয় নিরাপত্তাকে সবসময়ই হুমকি ও অস্থিতিশীলতার মধ্যে রাখা। কিন্তু তুরস্কের পাশাপাশি সৌদি আরব ও কাতার সহ আঞ্চলিক দেশগুলো সিরিয়ার ঐক্য ও জাতীয় সংহতির প্রতি জোরালো সমর্থন দিয়েছে। সিরিয়ার ক্ষমতার পট পরিবর্তন ঘটিয়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনার মাধ্যমে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে তুরস্ক। দেশটির এই উত্থান বিশেষ করে সিরিয়ায় তুরস্কের শক্তিশালী অবস্থানকে নিজের জন্য হুমকি হিসেবে দেখছে ইসরায়েল। সেজন্যই তারা সিরিয়ার সব যুদ্ধবিমান, সমরাস্ত্র ও সামরিক অবকাঠামো ধ্বংস করে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিতে চাচ্ছে, যাতে দেশটিকে স্থিতিশীল ও শক্তিশালী করার তুরস্কের প্রচেষ্টা ব্যর্থ হয়। ফলে সিরিয়ায় ইসরায়েলের হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটিতে প্রভাব বিস্তারের এই লড়াইয়ে এখন অনেকটাই মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে তুরস্ক ও ইসরায়েল। ইসরায়েলের একজন উচ্চপদস্থ কর্মকর্তা গত এপ্রিল মাসে বলেছেন, তুরস্ক সিরিয়ায় নতুন অটোম্যান সাম্রাজ্য গড়ে তুলতে চাইছে। তারা যদি দেশটিতে রেড লাইন অতিক্রম করে তবে ইসরায়েল চুপ করে বসে থাকবে না। ইসরায়েলের ওই কর্মকর্তা স্থানীয় মিডিয়াকে আরও বলেছেন, সিরিয়ার সাম্প্রতিক সময়ে ইসরায়েলের হামলাগুলোর লক্ষ্য ছিল তুরস্ককে একটি স্পষ্ট বার্তা দেয়া। অন্যদিকে তুরস্কের কর্মকর্তারা পাল্টা বিবৃতিতে বলেছেন, গাজা, লেবানন ও সিরিয়ায় আক্রমণ করে ইসরায়েল তাদের উগ্রবাদী জাতিগত চরিত্র এবং চেহারাকে সামনে নিয়ে এসেছে। তারা এই অঞ্চলের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়ায় বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বাড়তে থাকলে তুরস্ক দেশটিতে সামরিক হস্তক্ষেপ করতে দ্বিধা করবে না। তুরস্ক দ্রুজদের বিরুদ্ধেও সিরিয়ায় ইসরায়েলের স্বার্থ রক্ষার এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ তুলেছে। সম্প্রতি সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়াইদা প্রদেশে সংখ্যালঘু দ্রুজ ও আরব বেদুইনদের মধ্যে যে জাতিগত সংঘাত শুরু হয়েছিল সেটাকে পুঁজি করে দ্রুজদের রক্ষার নামে ইসরায়েল সেখানে আরব বেদুইন ও সিরীয় সেনাদের ওপর ব্যাপক হামলা চালায়। এই হামলার লক্ষ্য ছিল সিরিয়ায় ইসরায়েলের আধিপত্য প্রতিষ্ঠার নিশ্চিত ও দ্রুজ জনগোষ্ঠীকে অধিকতর সংঘবদ্ধ করা। সিরিয়ার সামরিক অবকাঠামো ও সেনাদের ওপর ইসরায়েলের ব্যাপক ধ্বংসাত্মক হামলার কোনো নিন্দা জানায়নি যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। তারা সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা নিয়েও কোনো উচ্চবাচ্য করেনি, কিন্তু তারা দ্রুজ ও কুর্দিদের অধিকার রক্ষার বিষয়ে ঠিকই বিবৃতি দিয়েছে। ইসরায়েল ও তুরস্ক দুই দেশে যুক্তরাষ্ট্রের মিত্র। তুরস্ক যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু সিরিয়া ইস্যুতে তুরস্কের চেয়ে ইসরায়েলের স্বার্থকেই বেশি গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে যুক্তরাষ্ট্রকে অনেকটা পাশ কাটিয়েই সিরিয়ায় নিজের অবস্থান সংহত করার চেষ্টা করছে তুরস্ক। গত কয়েক মাস ধরেই তুরস্ক সিরিয়ার নতুন সরকারের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে অনেকটা নীরবেই আলোচনা করছিল, যার আওতায় দেশটির সেনাদেরকে প্রশিক্ষণ প্রদান এবং বিমান ঘাঁটিগুলো ব্যবহার করা সহ কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ইসরায়েল এসব বিমান ঘাঁটিতে হামলা করে এগুলোকে অনেকটাই ধ্বংস করে দেয়। তুরস্কের আশঙ্কা, ইসরায়েল তার নিরাপত্তার নামে 1974 সালে সিরিয়ার সাথে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে দেশটির আরও এলাকা দখলে নিতে পারে। এর ফলে রাজধানী দামেস্কের দক্ষিণের এলাকায় ইসরায়েলের প্রভাব বাড়তে পারে, যা সিরিয়ার সরকার ও তুরস্কের জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে সে ব্যাপারে তুরস্ক এখনও নিশ্চিত নয়। ফলে সিরিয়ায় তুরস্ক এবং ইসরায়েলের প্রভাব বিস্তারের লড়াই শেষ পর্যন্ত সামরিক সংঘাতে রূপ নেবে কিনা সেই আশঙ্কা থেকেই যাচ্ছে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।